টাকা এমন এক জিনিস, টাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে যা বলা অসম্ভব। তার বাস্তব একটি প্রমাণ হলাম আমি। হ্যালো আমার কাছের ভাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আমার নাম মিতু। আমি বর্তমানে একটা বেসরকারি কোম্পানিতে জব করতেছি। কিন্তু বন্ধুরা, আমার মা বাবার ঘরে আমি একমাত্র সন্তান। এদিকে আমার মা বাবার অনেক বেশি বয়স হয়ে গেছে। তারা শেষ বয়সে এসেই বাচ্চা নিয়েছিল, আর সেটাই হলাম আমি। বন্ধুরা, আমার এখন বিয়ের সময়, কিন্তু আমি বিয়ে করতে কোনোভাবেই পারতেছি না। কেননা আমার বাবা মার সেই সামর্থ্য নাই। আমাদের যেটুকু সহায় সম্পত্তি ছিল, জমি জমা ছিল, আমার বাবা সেটুকু বিক্রি করতে করতে সে তার চিকিৎসা বাবদ ঔষধ খরচের টাকা ম্যানেজ করে। এদিকে আমার মাও খুব বেশি অসুস্থ। এদিকে আমার পরিবারে আমার কোনো ভাই নেই। কি আমাদেরকে দেখভাল করবে? কি আমাদেরকে দেখাশোনা করবে? আমাদেরকে দেখাশোনার জন্য কেউ নেই। বন্ধুরা, আমি শহরে যাই, তারপর আমি চাকরি করি, কিন্তু তারপরেও যেন আমি কোনোভাবেই দেনা পাওনা কোনোভাবেই শোধ করতে পারলাম না। একদিন কিস্তির স্যার সে আমাকে অফার করে। শুরুতেই আমি অস্বস্তি করতাম, কিন্তু উনি আমাকে মোটা অঙ্কের একটা চাকরি অফার করে। উনি আমাকে বলে আমাকে নাকি এনজিও সমিতিতে উনি আমাকে একটা জব দেবে। সেখানে বেতনও ভালো টাকা। তাছাড়া ওনাদের যে জায়গার জব আমার বাড়ি থেকে অনেক দূর, থাকতে হবে ওনার সঙ্গে কোয়ার্টারে। তাছাড়া ওনার সঙ্গে যদি আমি থাকি, একই বাসায় স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে উনি আমাকে প্রতি মাসে একটা টিপস দেবেন, একটা বেতন দেবেন। তাছাড়া থাকা খাওয়া খরচ সবকিছুই ওনার। আর আমি প্রতি মাসে ২০,০০০ টাকা করে মাইনে পাব। আমি চিন্তা করলাম বন্ধুরা, আমি দুটা সমিতি থেকে প্রায় ২ লাখ টাকা আমি নিয়েছি কিস্তি। তো যাই হোক, কিস্তির স্যার যদি আমাকে অন্তত কিছু হলে আমাকে হেল্প করে, তার জন্য আমার কাছে ভালো হবে। আমি এখন আমার বিয়ে শাদী নিয়ে কোনো কিছুই তখন ভাবতেছিলাম না। জীবনের এক বাস্তব পরিস্থিতির মুখোমুখি আমি হয়েছিলাম সেদিন। তো আমার কলিজার ভাই বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা দারুণ একটা গল্প নিয়ে চলে এসেছি এবং শুরু করতেছি আমার জীবনের এক সুনামধন্য এক গল্প, যেটা শুনলে তোমরা অনেক বেশি মজা পাবে, অনেক বেশি আনন্দ পাবে। তাহলে বন্ধুরা, চলো শুরু করি। আর আমার নাম তো তোমাদেরকে বলেছি। বন্ধুরা, আমার বাড়ি হচ্ছে একটি মফস্বল গ্রামে। আসলে এই এলাকাতে কোনো কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। আমার বাবা ছিল একজন কৃষক, কিন্তু মা বাবার একটু বয়স হয়ে গেছে। তাদের বিয়ে হয়েছিল প্রায় অনেক আগেই, কিন্তু তারা তখন শুরুতে বাচ্চা নেয় নাই। তাদের বিয়ে প্রায় ১০-১২ বছর পর তারা বাচ্চা নিয়েছে। আজকে আমার মা এবং বাবা, তাদের দুজনেরই বয়স হয়ে গেছে অনেক বেশি। এদিকে আমার বয়স সবেমাত্র ১৭ বছর। চারিদিক থেকে আমার জন্য পাত্র আসতেছে আমাকে বিয়ে করার জন্য। আমার যে চেহারা ছিল না হাল ধরার মতো। দিনের পর দিন আমি কিছু একটা করতে হবে। আমি এই দুটো প্রেম করেছিলাম, বয়ফ্রেন্ডের কাছ থেকেও বেশ কিছু টাকা নিয়েছিলাম, তারা আমাকে হেল্প করেছিল। কিন্তু তারা আর এখন আমাকে টাকা দিতে চায় না, কারণ তারা চায় আমাকে বিয়ে করতে। কিন্তু আমার পক্ষে তো এখন বিয়ে করা সম্ভব না, কারণ আমি যে বিয়ে করব, একটা সময় ছিল আমাদের গ্রামে অনেক সয় সম্পত্তি ছিল, আমাদের গরু ছিল, তারপর অনেক কৃষি জমি ছিল। কিন্তু মায়ের অসুস্থতার কারণে বাবা সবগুলো জমি বিক্রি করে দেয়। তাছাড়া বাবার কাছে এখন কোনো কাজ করাও সম্ভব না। আমাকে কোনো একটা কাজ করতে হবে। এদিকে আমি বেশ কয়েকবার শহরে গিয়েছি কাজের জন্য, কিন্তু কোনো কাজ জানি না। তাছাড়া অপরিচিত লোকজনকে কেউ কাজও দেয় না, পরিচিত লোকজন ছাড়া। এদিকে আমার পরিচিত বলতে শহরে তেমন কেউ নেই। কে আমাকে কাজ দিবে বলেন? সেরকম কোনো মানুষই ছিল না। তো দিনের পর দিন, রাতের পর রাত আমি এভাবেই কষ্ট করেছি। তারপর বন্ধুরা, আমার বাবা হঠাৎ করে তার অসুস্থতা বেড়ে যায়। এদিকে মাও অসুস্থ। তাদের দুজনকে নিয়ে আমি এক মহা বিপদে পড়েছি। আল্লাহ আমাকে মেয়ে মানুষ হিসেবে পাঠিয়েছেন, তার উপর আবার আমার মাথায় এত প্রেশার, এত চাপ নেওয়া যায় নাকি বন্ধুরা? তোমরাই বলো, পরিবার যদি এত প্রেশার দেয়, এত চাপ দেয়, সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না, গ্রহণ করা যায় না। আমি একটা নরম মনের মানুষ, একটা সুন্দরী মানুষ, মেয়ে মানুষ। তখন আমার বিয়ে হয়নি, এখন আমার বিয়ে হয়েছে, কিন্তু তখন আমি বিবাহিত ছিলাম না। আমার জীবনটা ছিল খুব কষ্টের, খুব বাস্তব। আমি দুইটা সমিতিতেই যে কিস্তি উঠিয়েছিলাম, প্রায় ১ লাখ করে ২ লাখ টাকা, প্রতি সপ্তাহে সপ্তাহে কিস্তির লোক আসতো, প্রতি মাসে মাসে আসতো। কিন্তু আমাদের তো কোনো আয় ছিল না, কোনো ব্যয় ছিল না যে আমি কাজ করে সমিতির টাকা দিব। কোথা থেকে দিব? মা বাবার অপারেশন করতে গিয়েই তো সব টাকা শেষ করে ফেলেছি।
এদিকে আমি কোনো কাজ করতে পারতেছি না, কিন্তু প্রতি সপ্তাহে কিস্তির লোকজন এসে প্যারা দিত, জ্বালা দিত। আমি তোদেরকে 1 মাস 2 মাস 3 মাস কিস্তি দেই না, কিন্তু এভাবে তো চলতে পারে না। তারপর বন্ধুরা, আমাদের বাড়িতে মানে আমাদের গ্রামে একজন মেম্বার সাহেব ছিল। আমি ওনার বাসায় মাঝে মধ্যে কাজ করতাম। ওনার অনেকগুলো জমি আছে, ধান, কৃষি, এগুলো কাজ করতাম, রান্নাবান্না করে দিতাম সব কিছু। তো উনি আমাকে কিছু একটা টাকা মাইনে দিত, 5,000 6,000 টাকা, ওই বাসার কাজের লোক যেগুলো বলে আর কি। তো এই টাকা দিয়ে তো আমার পুষায় না, আমার প্রতি মাসই কিস্তি দিতে হতো 10,000 টাকা। কিন্তু এইদিকে কিস্তিওয়ালারা আমাকে হুমকি পর্যন্ত দিয়েছে, তারা নাকি আমার নামে মামলা আমার মুখটা তার মুখের সামনে চলে যায় হঠাৎ করে সে আমার সৌন্দর্য দেখে আমার জন্য পাগল হয়ে যায়। সে আমাকে একটা অফার করল। সে আমাকে বলল, মিতু, ঠিক আছে, তোমার আগামী 6 মাসের কোনো কিস্তি দিতে হবে না, আমি তোমার 6 মাসের কিস্তি দিয়ে দিব, কিন্তু বিনিময়ে একটা শর্ত আছে। আমি তখন তার নাম ছিল সুমন। আমি তাকে বললাম, সুমন স্যার, কেমন শর্ত? সে আমাকে বলল, এই ধরো, আমার তো বউ বাচ্চা কাচ্চা দেশের বাড়িতে থাকে অনেক দূরে, সেইখানে তো আর এখন খুব একটা বেশি যাওয়া পড়ে না, বুঝছো? ওই 6 মাস পর পর একবার যাই। আসলে তোমাদের এখানে এলাকাতেই থাকে, ব্যাচেলার মানুষ, ভালোও লাগে না। তা মিতু, তুমি যদি আমাকে একটু খুশি করতে পারো, আমাকে যদি একটু আনন্দ দিতে পারো, হ্যাঁ, আমি তোমার কিস্তির টাকা প্রতি মাসে আমার নিজের গাড়ির থেকে আমি সেটা দিয়ে দেব। তোমার আর এই টাকা দিতে হবে না। 6 মাস পর্যন্ত আমি তোমার কাছে আসব না, কিন্তু হ্যাঁ, প্রতি সপ্তাহে 2-3 বার তুমি আমাকে খুশি করতে হবে। আমি বললাম, স্যার, আমি আপনাকে কিভাবে খুশি করব? আমি ঠিক আছে, আপনাকে আমি রান্নাবান্না করে খাওয়াবো। সে আমাকে বলতেছে, না, রান্নাবান্না করে দিলে হবে না, অন্য কিছু করতে হবে। আমি তখন কিস্তিওয়ালা স্যার সুমনকে বললাম, অন্য আর কিভাবে আপনাকে খুশি করব স্যার? আমার কাছে আর কি কোনো উপায় আছে বলেন? তখন সে আমাকে বলল, হ্যাঁ, তোমার কাছে দারুণ এক সুবিধা আছে, দেখো, তুমি যে সুন্দরী, তাছাড়া তোমার এখনো বিয়ে হয় নাই, তুমি একটা কুমারী একটা মেয়ে, একেবারে পুরো রসে রসে বড়া তুমি। শোনো, তুমি যদি আমাকে খুশি করতে পারো, মানে আমার সঙ্গে যদি তুমি ওই কাজটা করতে পারো, আমাকে যদি তুমি তৃপ্তি দিতে পারো, আমার স্ত্রী এখন আমার কাছে নাই, তুমি যদি আমার স্ত্রীর চাহিদাটা পূরণ করতে পারো, তাহলে তোমার হয়ে আমি টাকাটা দিয়ে দিব। আমি তখন স্যারকে বললাম, এইটা কি সম্ভব নাকি? না, আমার এখনো বিয়ে শাদী হয় নাই, আমি এটা করতে পারবো না স্যার। দেখেন, আমি গরিব হতে পারি, কিন্তু শরীর বিক্রি করতে হবে এরকম মানুষ কিন্তু আমি না স্যার। আপনি মনে হয় মানুষ চিনতে ভুল করেছেন। আপনি আমাকে যেরকম ভাবতেছেন, আমি কিন্তু মোটে ওইরকম মানুষ না। তখন সুমন স্যার একটু রেগে গেল। রেগে গিয়ে বলতেছে, আচ্ছা তাই নাকি, তুমি ওইরকম মানুষ না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি প্রতি মাসে যেন আমি টাকাটা পাই, এই মাসের টাকাটা জলদি করে দাও। তখন আমি স্যারকে বললাম, ঠিক আছে স্যার, আমি আপনার টাকা দিয়ে দিব, আমাকে 2টা দিন সময় দিন। 2 দিন পর আমি কিভাবে টাকা দিব, আমি কোনোভাবেই বন্ধুরা বুঝতে পারতেছিলাম না। আমি তো সুমন স্যারকে বললাম যে আমি তার টাকাটা 2 দিন পর দিয়ে দিব। এদিকে আমার 3 মাসের কিস্তি জমা হয়ে আছে। আমি কি করব, আমার মাথায় যখন কোনো কিছুই কাজ করতেছিল না। এইভাবে একবার যখন কিস্তি স্যারের কাছে শরীর বিক্রি করেই ফেলেছি, হ্যাঁ, তো এইভাবে যদি আরও বেশি করে যদি শরীর বিক্রি করি, তাহলে তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে, যেহেতু একবার শরীরটা বিক্রি করে দিয়েছি, তাহলে আরও ভালোভাবে যদি শরীরটা বিক্রি করি, তাহলে তো কোনো সমস্যা নেই। তখন আমি একটা অন্য কিছু চিন্তা করলাম। কি করা